প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী শ্রম বাজার তৈরি ও শ্রমিক সংকট মোকাবেলার আশ্বাস। প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসুদের মন্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ, সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতাদের বিতর্ক। সুইজারল্যান্ডে ইরান আমেরিকার প্রথম দফার শান্তি আলোচনা শেষ, বৈঠকের মধ্যেই হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। স্বাগত সকালের বুলেটিনে, আমি মাহমুদ রহমান সিয়াম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় শ্রম বাজার তৈরি এবং শ্রমিক সংকট মোকাবেলায় কাজ করবে সরকার, এমন আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন সংকট সমাধানে তিনি মালয়েশিয়ার সরকারের সাথে আলোচনা করবেন। মালয়েশিয়ার স্থানীয় সময় রবিবার রাতে এক সুধী সমাবেশে তারেক রহমান জানান, বিদেশের মাটিতে যারা অবৈধভাবে আটকা পড়ে আছেন তাদের কিভাবে দেশে পাঠানো যায় তা নিয়েও আলোচনা হবে। প্রায় 11:15 নির্ধারিত কর্মসূচির বাইরে রাজধানী কুয়ালালামপুরের সাংগ্রিল হোটেলে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে করতালির মধ্য দিয়ে স্বাগত জানান প্রবাসীরা। নিজের বিভিন্ন চিন্তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার মতো বাংলাদেশকেও সুন্দর করে গড়ে তোলা সম্ভব। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে কি কি বিষয়ে আলোচনা হবে তারও ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। বলেন, মালয়েশিয়ায় শ্রম বাজার নিয়ে চলমান সংকটের অবসান এবং সেখানে আটকে পড়াদের মুক্ত করার চেষ্টা করা হবে। আমাদের এখানে বহু শ্রমিক কাজ করেন, অনেক দিন ধরে যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না, কাজ নিয়ে জব নিয়ে এখানে আসতে পারছে না। একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে, আমরা তাদের সাথে আলোচনা করব ওনাদের সাথে যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। বিভিন্ন কারণে অনেকেই বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন, দেশে ফিরতে পারছেন না। যতটুকু আমাদের কাছে হিসাব আছে প্রায় 2000-এর কাছাকাছি হবে মানুষ, বোধহয় বিভিন্নভাবে মিলিয়ে মানুষগুলো বিভিন্ন জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করবো এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়, অন্তত ওনাদের সাথে আলোচনা করবো এখানকার সরকারের সাথে। দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ মানব সম্পদ তৈরিতে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। আরো বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেমন আমরা জানি মালয়েশিয়া সেমিকন্ডাক্টর বা কম্পিউটার বা আইটি এই সেক্টরে ভালো। আমরা চাই যে তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে, এই দেশের ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানাতে বাংলাদেশে, দেশে তারা ইনভেস্ট করবে কিনা, বাংলাদেশে ইনভেস্ট করবে কিনা। একটি মহল দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে সবাইকে দেশ গড়ার কাজে মনোযোগ দিতে হবে। মালয়েশিয়া প্রবাসীদের সাথে মতবিনিময় করে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী বাঙালি এবং দেশবাসীকে বললেন, প্রতিহিংসা কিংবা প্রতিশোধ পরায়ণ না হয়ে দেশের উন্নয়নে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি প্রবাসীরা যেন বাংলাদেশের জন্য নতুন কিছু করতে পারে, সেজন্য মালয়েশিয়া সরকারের সাথে নানা বিষয় নিয়ে আলোচনাও হবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এর আগে স্থানীয় সময় রাত 9:45 কুয়ালালামপুর পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার স্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী এবং ডেপুটি হাই কমিশনার শাহনারা মনিকা। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর এটাই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে আছেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা সহ আরও অনেকেই। বাংলাদেশ সময় রবিবার বিকেল 2:45 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রধানমন্ত্রী সহ তার সফর সঙ্গীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে শ্রম বাজার নিয়ে চলমান সংকট কাটবে বলে আশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, দেশের অর্থনীতির স্বার্থে মালয়েশিয়ার শ্রম বাজার খোলার বিকল্প নেই।
দেশটিতে থাকা শিক্ষার্থীরা বলছেন, অন্যান্য দেশের সাথে নানা কারণেই তারা প্রতিযোগিতায় পিছিয়ে থাকছেন। প্রধানমন্ত্রীর এই সফরে সেই সংকটও দূর হওয়ার আশা করছেন তারা। কোন দেশে প্রথম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এ নিয়ে ছিল নানা জল্পনা। অবশেষে মালয়েশিয়াকেই বেছে নিয়েছেন সরকার প্রধান। যদিও শ্রমবাজার, শিক্ষা, ভিসা সহ নানা জটিলতা চলছে দেশটির সাথে, তাই শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং অর্থনীতি, শ্রমবাজার ও আঞ্চলিক সহযোগিতাকে সামনে রেখে সফরটি হবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তাও। বাংলাদেশ থেকে আসা শ্রমিকরা মালয়েশিয়ায় মূলত রেস্টুরেন্ট, ক্লিনার, বাগান, কনস্ট্রাকশন সহ নানা সেক্টরে কাজ করেন। তবে দালালের ভোগান্তিতে দেশ থেকে আসা এসব শ্রমিকরা নির্দিষ্ট কাজে যোগ দিতে পারেন না, শিকার হন প্রতারণার। প্রধানমন্ত্রীর এই সফর বহুদিনের অপেক্ষা, অনিশ্চয়তা আর ভিসা জটিলতা সমাধান আবারও আশার আলো দেখাচ্ছে মালয়েশিয়ায় কর্মসংস্থানের স্বপ্ন দেখা লাখো বাংলাদেশি। ইন্ডিয়া থেকে আসে আপনার 2 লাখ 1.5 লাখ, আর এখানে আমাদের আসতে লাগে 4 লাখ 4.5 লাখ 5 লাখ এরকম লাগে। কাজের সংকট এবং যে দালালের কাছে পাঠায়, ওই দালালে যে কাজ দেয়া পাঠায় এই কাজ দেয় না। তবে শ্রমিকদের পাশাপাশি এখন মালয়েশিয়ায় পড়তে আসা শিক্ষার্থীরাও পড়েছে মহাবিপদে। কয়েক লাখ টাকা খরচ করে পড়তে আসা শিক্ষার্থীরা পেরে উঠতে পারছে না। কারণ হিসেবে তারা বলছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মালয়েশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব বেশি গুরুত্ব দেয় না, তাই চাকরিও মিলছে না শিক্ষা শেষে। ভারত, চীন ওরা যেভাবে জব ফ্যাসিলিটিসটা পায় আমরা সেভাবে পাই না, আমাদেরকে সেভাবে তারা যোগ্য মনে করে না। অনেক কিছুতে আমাদেরকে হয়রানি করা হয়, এরা ভার্সিটি থেকে হোক হোক। এখন আমাদেরকে আসলে বাংলাদেশ হিসেবে কেন জানি না ওরা বিষয় দিতে চায় না। দুই সরকার প্রধানের মধ্যে হতে যাওয়া বৈঠকগুলোতে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে মনে করেন প্রবাসী বাঙালিরা। মূল সমস্যাটা হইতেছে এই জায়গায় ভিসা জটিলতা। যারা এই মুহূর্তে যাদের ভিসা নাই, অবৈধ, তাদেরকে বৈধকরণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন। আমরা অধীর আগ্রহ একটা আশা আছে যে সুষ্ঠু একটা সমাধানে সুন্দরভাবে এই শ্রম বাজারটা ওপেন করবে। এখানে দালাল মুক্ত একটা শ্রম বাজার তৈরি করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মালয়েশিয়ার সাথে শ্রমবাজার চালু করেছিলেন, যা দীর্ঘদিন ধরে চলছিল, কিন্তু গেল কয়েক বছর ধরে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার শ্রমশক্তি রপ্তানি অনেকটাই বন্ধ। যারা এই প্রবাসী রয়েছেন মালয়েশিয়াতে, তারা বলছেন দীর্ঘদিনের এই সংকট প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে সমাধান হবে, পাশাপাশি শ্রমিকদের যে কর্মপরিবেশের নিরাপত্তা সেটিও নিশ্চিত হবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের মন্তব্য ঘিরে রবিবার সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বাজেটের ওপর সাধারণ আলোচনায় হান্নান মাসুদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বিরোধী দলকে নিয়ে অসত্য তথ্য দিয়েছেন। তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান সরকারি দলের এমপিরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল বিতর্ক হয়েছে। সাধারণ আলোচনা অব্যাহত রয়েছে। প্রস্তাবিত বাজেটের উপর রবিবার জাতীয় সংসদে শুরু হয় সাধারণ আলোচনা। তবে অর্থনীতি ও বাজেটের গণ্ডি ছাড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে প্রধানমন্ত্রীকে নিয়ে করা একটি মন্তব্য। বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন। প্রধানমন্ত্রী বিভিন্ন সময় জনসভায় বিরোধী দল সম্পর্কে অসত্য তথ্য উপস্থাপন করেন বলে অভিযোগ করেন এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদ। প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার, যারা ঋণদার নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, এই মন্তব্যকে ঘিরে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। সবাই একটু ধৈর্য সহকারে বসি আমরা প্লিজ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী সম্পর্কে অসত্য বক্তব্য দেয়া হয়েছে দাবি করে এর কড়া প্রতিবাদ জানান বিএনপির সংসদ সদস্যরা। সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপান্ড করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। এটাতে আমরা খুবই ক্ষুব্ধ, কারণ আমাদের নেতা উড়ে এসে নাই। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। অন্যদিকে সংসদের ভেতর ও বাইরের রাজনৈতিক বক্তব্যকে আলাদা করে দেখার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মাননীয় সংসদ নেতার কথা যদি বলেন প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন। ওনার বক্তব্যের সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছেন। বাইরের কোনো বিষয়কে টেনে এখানে এনে এক্সপান্স করা বা বক্তব্য দেওয়া কোনোটাই যেন এলাও না করা হয়। বিতর্কের এক পর্যায়ে আব্দুল হান্নান মাসুদ আবারও বক্তব্য দেওয়ার সুযোগ চাইলে ডেপুটি স্পিকার তাকে সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। হান্নান মাসুদ, দয়া করে বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। সব পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ডেপুটি স্পিকার। আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিব। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। আলোচনায় অংশ
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিষয়ে ভয়াবহ তথ্য দিয়েছেন তার সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষাতে তিনি অভিযোগ করেন, বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা ছাড়াও পিলখানা হত্যাকাণ্ডের পর 10 বিডিআ সদস্যকে বুড়িগঙ্গায় নিয়ে হত্যা করেন জিয়া। মঙ্গলবার শুনানি শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ ও ভারত জুড়ে জিয়াউল আহসানের কিলিং নেটওয়ার্ক ছিল। রাজধানীর বনানী থেকে 2012 সালের এপ্রিলে গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী। তারপর থেকেই কোনো হদিস নেই তার। সিলেটের এই নেতার সাথে ঠিক কি হয়েছিল এক যুগেও মেলেনি কোনো তথ্যই। তবে তার পরিবারের অভিযোগ, বিরোধী রাজনৈতিক মত দমনের জন্যই আওয়ামী লীগ সরকার গুম করে খুন করেছে ইলিয়াস আলীকে। 5ই আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ শাসনামলে হওয়া গুম, খুন ও অপহরণের মতো মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শতাধিক মানুষকে গুম ও হত্যার মামলায় আসামি হন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এই মামলায় পঞ্চম সাক্ষী হিসেবে জবানবন্দি দিলেন সেনা সদস্য ইমরুল কায়েস, যিনি 2010 থেকে 2012 সালে জিয়াউল আহসানের দেহরক্ষী ছিলেন। দুপুরে ট্রাইব্যুনালে ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরেন ইমরুল। একসঙ্গে 11 জনকে হত্যা করা হয়েছে, একসঙ্গে 7 থেকে 8 জনকে হত্যা করা হয়েছে, কখনো একজন করে হত্যা করা হয়েছে, কখনো সিমেন্টের বস্তাভর্তি সিমেন্টে বেঁধে গুলি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা তিনি বর্ণনা করেছেন। আজকে এইরকম একজন নিষ্ঠুর এবং খুনি বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। 2 বছরের দায়িত্ব পালনকালে এমন 7টি নৃশংস ঘটনার বর্ণনা দেন মামলার সাক্ষী এই সেনা সদস্য। সেখানে অন্তত 30 জনকে হত্যা করেছেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। সম্ভবত ইলিয়াস আলীকে র্যাব হেডকোয়ার্টারে আনা হয়েছে। এই সাক্ষীটা যাতে না থাকে, এই এভিডেন্সটাকে নষ্ট করবার জন্যে র্যাব হেডকোয়ার্টারে যে ভিডিও ফুটেজ, এই সব কিছু জিয়াউল আহসান ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে ফেলেছে। যদিও আসামি পক্ষের আইনজীবীর দাবি, জবানবন্দিতে মুখস্থ ও মন গড়া কথা বলেছেন সাক্ষী। পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি একদম দাড়ি, কমা, সেমিকোলন সহ উনি কিন্তু বলে গেছেন। অত্যন্ত মানে এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে যে উনি দাড়ি, কমা, সেমিকোলন সব কিন্তু বলে গেছেন। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে তৎকালীন দেহরক্ষী ভারতের সাথে জিয়াউল আহসানের যোগাযোগের কথাও তুলে ধরেন। চিফ প্রসিকিউটরের দাবি, ভারতে তার অনুসারী বা কোনো গ্রুপ যুক্ত থাকতে পারে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। হঠাৎ করেই সরিয়ে দেওয়া হলো সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে। এর আগে শাহজালালের মাজারে আয় ব্যয়ের হিসাব চেয়েছিলেন তিনি। তার বক্তব্য ছিল, মাজারে কোটি কোটি টাকা আয় ব্যয়ের কোনো স্বচ্ছ হিসাব নেই। ধারণা করা হচ্ছে, মাজার নিয়ে এমন অবস্থানের কারণেই তিনি প্রভাবশালীদের চক্ষুশূল হয়েছেন। এছাড়াও অবৈধ পাথর উত্তোলন বন্ধ করেও অনেকের রোষানলে পড়েন সারোয়ার আলম। তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সিলেট শহরে মানববন্ধন করছেন স্থানীয়রা। দায়িত্ব নেয়ার পর পাথর উত্তোলন বন্ধ এবং শক্ত হাতে হকার উচ্ছেদ সহ নানা কারণে আলোচনায় ছিলেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম। তবে সবশেষ শাহজালালের মাজারের সৌন্দর্য বর্ধনে পরিকল্পনা মন্ত্রণালয়ের 30 কোটি টাকার এক মেগা প্রকল্প নিয়ে তার অবস্থান ছিল বেশ শক্ত। এই প্রকল্পে সরকার 25 কোটি আর সিটি কর্পোরেশন দিয়েছে 3 কোটি টাকা। বাকি 2 কোটি টাকা দেবার কথা মাজার কর্তৃপক্ষের, কিন্তু সেই টাকা দিতে অপারগতা জানায় মাজার কর্তৃপক্ষ। এতেই নড়েচড়ে বসে প্রশাসন। প্রশ্ন উঠে, মাজারে বছরের পর বছর ধরে দান করা বিপুল অর্থ কোথায় যায় আর কিভাবে তা ব্যয় করা হয়। মাজারে আসা ভক্ত আশিকেনরাও জানেন না তাদের দানের টাকা কোথায় যায়। আপনার আমার টাকা দিয়ে এটা করছে ওই মাদ্রাসা, এই মাদ্রাসা, এই পাবলিক এখানে গিয়ে বসতে পারে না। টাকা মানুষের সামনে এটা বন্টন হোক। 40 বছর আগেও আমরা যে মোলা দেখছি ওই রকম আছে। এ নিয়ে মাজার কর্তৃপক্ষের কাছে আয় ব্যয়ের হিসাব চায় জেলা প্রশাসন। এরপরই এ নিয়ে অস্বচ্ছতার চিত্র সামনে আসে। কয়েক দফা আলোচনা করে মীমাংস না হওয়ায় দান বাক্স সিলগালা করে দেয় প্রশাসন। প্রশাসনের এমন হস্তক্ষেপকে অযাচিত দাবি করে একে আদালতের অবমাননার শামিল বলছেন মাজারের এই খাদেম। এখানে জেলা প্রশাসকের কোনো কিছু নাই, এখানে অফ স্টেজের কোনো কিছু নাই, এবং ঢাকা হাইকোর্ট থেকে আছে। উনি সরাসরি
আদালতকে এবং নিম্ন আদালত না হাইকোর্ট উচ্চতর আদালতকে অবজ্ঞা করে। জেলা প্রশাসক জানায় কয়েক দফা চেষ্টা করে দান অনুদানের সুনির্দিষ্ট হিসাব পায়নি প্রশাসন। এখন থেকে মাজারের টাকা ব্যক্তিগতভাবে কাউকে ভোগ করতে দেয়া হবে না। মসজিদ, মাজার, মাদ্রাসা এখানে যে পাবলিক যারা দান করেন এই দানের হিসাব রাখতে হবে। নাম্বার 1, এই আয় এবং হিসাব ব্যয় হিসাব অবশ্যই রাখতে প্রত্যেক প্রতিষ্ঠানকে, সেটা যেখানে মাজার হোক না কেন, মসজিদ হোক না কেন। মসজিদ বা মাজারের কোনো ব্যক্তির জন্য আয়ের উৎস বা জীবিকার মানে উৎস না হয়। স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগকে স্বাগত জানালেও প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সমন্বয়ের উপর গুরুত্ব দিচ্ছে নগর উন্নয়ন কর্তৃপক্ষ। মাজারের যে হিসেব নিকেশের ব্যাপারটি, সেটির ব্যাপারে স্বচ্ছতা থাকা উচিত, ট্রান্সপারেন্সি থাকা উচিত এবং কে কি দিচ্ছেন, কে কি পাচ্ছেন এই তথ্যটুকু কারোরই জানা নেই, এটি জানার অধিকার সবার আছে। দায়িত্ব নেয়ার পর সিলেট শহরকে হকার মুক্ত করেন জেলা প্রশাসক সারওয়ার আলম। এই হকারদের কাছ থেকে মাসে কোটি কোটি টাকার চাঁদাবাজি হতো বলে মত অনেকের। এছাড়াও তার এই সময়ে সিলেটে অবৈধভাবে শত শত কোটি টাকার পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে। তাই শুধু মাজার নয়, হকার ও পাথর সিন্ডিকেটের প্রভাবেও তাকে সরিয়ে দেয়া হতে পারে বলে মনে করছেন সিলেটবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক। টানা বৃষ্টি আর উজানের ঢলে উত্তরের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এদিকে পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিস্তা নদীর পানি বিপদ সীমার কাছাকাছি পৌঁছেছে। এ অবস্থায় জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকার ফসলি জমি তলিয়ে যেতে শুরু করেছে। নিজের ক্ষতিগ্রস্ত হলেও পাট কেটে ফেলতেছি, আজকে যদি না কাটি তাহলে পাট ডুবে যাবে। এত টাকা খরচ করে পাট কাটা বুনছি, না কালা চালান তো এটা আনবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানি 24.5 মিটার, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি 28.39 মিটার, নুনখাওয়া ও চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানিও ঊর্ধ্বমুখী রয়েছে। পানি বাড়ার কারণে রংপুরের গঙ্গাচড়াই মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। এতে হুমকির মুখে পড়েছে সেতুসহ রংপুর কাকিনা সড়ক। গত বছর বাঁধটির প্রায় 100 ফুট নদী গর্ভে বিলীন হয়। তখন 14 লাখ টাকা ব্যয়ে বাঁধের উজানে বাঁশের পাইলিং করে তা রক্ষার চেষ্টা করে এলজিইডি। পরবর্তীতে টেকসই কোনো পদক্ষেপ না নেওয়ায় পানির তীব্র স্রোতে ভেঙে যায় সেই পাইলিং। তারা নাকি খুব বিশেষজ্ঞ, সেই বিশেষজ্ঞ টিম এসে এখানে শুধুমাত্র বাঁশের পাইলিং দিয়েছিল, সেখানে নাকি 14 লাখ টাকা ব্যয় হয়েছে। আমরা বলছিলাম 10 লাখ টাকার খালি এখানে বস্তা ফেলান, আর কিছু করা লাগবে না। ওনারা 14 লক্ষ টাকার বাঁশের পাইলিং দিল। বাঁশের পাইলিং 1 বছরের মতো গতকালকে থেকে ভাঙা শুরু হয়েছে, ভাঙি যাচ্ছেই। পাহাড়ি ঢলে সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে। তাহিরপুর উপজেলার সীমান্ত নদী জাদুকাটার পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের 100 মিটার অংশ ডুবে গেছে। কোথাও কোথাও বিপজ্জনক কাছাকাছি চলে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের যে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল আছে সেগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে, তবে 3 দিন পরে হয়তো পানিটা কমতে শুরু করতে পারে। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের জন্য সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক। সুইজারল্যান্ডে শেষ হলো ইরান আমেরিকা প্রথম দফার আলোচনা। রবিবার আল্পস পর্বতে একটি রিসোর্টে এই সংলাপ অনুষ্ঠিত হয়। ইরান ও আমেরিকার পাশাপাশি বৈঠকে অংশ নিচ্ছে মধ্যস্থকারী দেশ পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা। গত সপ্তাহে ইরান ও আমেরিকার মধ্যে স্বাক্ষর হয় যুদ্ধবন্ধের একটি অন্তর্বর্তীকালীন চুক্তি। এ নিয়ে কারিগরি ও কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে সুইজারল্যান্ডে 4-পক্ষীয় বৈঠক। আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার সাথে রয়েছেন প্রেসিডেন্টের জামাতা জেরেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বৈঠক শুরুর আগে এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় একই মঞ্চে উপস্থিত ছিলেন জেডি ভ্যান্স, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। মূলত পরমাণু ইস্যু এবং লেবাননের স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের উপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।
জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাথে অতীতের বৈরিতা ভুলে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করার নির্দেশ দিয়েছেন। ইরান দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা ত্যাগ করে আঞ্চলিক অস্থিরতার পথ পরিহার করলে দেশটির সাথে সম্পর্ক আমূল বদলে দিতে ওয়াশিংটন প্রস্তুত বলে দাবি করেন ভ্যান্স। to transform our relationship with the people of Iran. ইরান ও আমেরিকাকে আলোচনার টেবিলে নিয়ে আসা এই মুহূর্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে স্থায়ী সমাধানে না পৌঁছানো পর্যন্ত মধ্যস্থতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন কাতারের প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই আলোচনার পথ সুগম করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। At this point in time, with the fullest sincerity at my domain, সুইজারল্যান্ডে বৈঠক শুরুর মধ্যেই লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো অবিলম্বে সংঘাত বন্ধ না করলে আবারও সামরিকভাবে কঠোর আঘাত করার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং এ বিষয়ে লিখিত নিশ্চয়তা দিতেও তারা প্রস্তুত। তবে ইরান কোনোভাবেই তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে পিছু হটবে না। এছাড়া চুক্তি অনুযায়ী কাতারে আটকে থাকা ইরানের $6 বিলিয়ন ফেরত দেয়া হবে বলেও জানান ইরানের প্রেসিডেন্ট। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল সকালের বুলেটিনে। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1 এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।